السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. تلك الأيام نداولها بين الناس ليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء إلا لا يحب الظالمين. الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর এই সময়ে এই কঠিন আবহাওয়া এবং শরীর সংঘাতের এই সময়ে আমাদের ইতিহাসের গোড়া এবং আমাদের ইতিহাসের পালা বদল বোঝার জন্য আমাদের মার্শাল ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত ইতিহাস কোর্স এর অধীনে ইতিহাস কোর্স 2 এর অধীনে আমরা যেই কোর্সের আয়োজন করেছি মুসলিম বিশ্বের বিগত 2 শতাব্দীর ইতিহাস, এই কোর্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই কোর্সটা আমাদেরকে কেন করতে হবে? কারণ আমরা বর্তমানে এমন একটা সময় আছি যে সময় দেখা যাচ্ছে যে শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি যে নানান ধরনের সংঘাত পৃথিবী জুড়ে শুরু হয়ে গেছে। একদিকে ভেনেজুয়েলার মধ্যে ইনভেড করতেছে ইউএস, অন্যদিকে ইরানের মধ্যে বিদ্রোহ চলতেছে। এরকম বিশ্বের প্রত্যেকটা প্রান্তে নানান ধরনের আক্রমণ বিপর্যস্ত অবস্থা চলতেছে। এর মধ্যে মুসলমানদের অবস্থাটা তো আরো খারাপ, আরো দুর্দশাগ্রস্ত অবস্থায় আমরা আছি। এবং প্রতি 100 বছর পর পর পৃথিবীতে যে ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়, সেই পরিবর্তনটা সর্বশেষ গিয়েছিল খিলাফতের পতনের পর 1924 সালে। তো গুনে গুনে 100 বছর পার হওয়ার পরে আমরা এখন আবারও সে অবস্থার মধ্যে এসে পৌঁছেছি, যে অবস্থার মধ্যে আবারও সেই বিচ্ছিন্নতা, আবারও সেই দুর্দশা শুরু হয়েছে। তো সব মিলিয়ে আমরা এই কোর্সের আয়োজন করার আগে আমরা বিশদ চিন্তা করেছি এবং এ নিয়ে আমরা আমাদের সম্মানিত ইনস্ট্রাক্টর ইমরান রায়হান হাফিজাউল্লাহর সাথে আলোচনা করার পরে বিষয়গুলো আমরা ঠিক করেছি, যেন আমরা এমন একটা গতিপথ ঠিক করতে পারি আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ কর্মপন্থার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যেন তারা এই পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং আমরাও আমাদের করণীয়গুলো ঠিক করতে পারি। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিনগুলোকে পরিবর্তন করেন। তো সেই পরিবর্তনের মধ্য দিয়ে যেন আমরা ইসলামকে আঁকড়ে ধরতে পারি, আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে আমরা আঁকড়ে ধরতে পারি। তো এজন্য আমাদের এই ইতিহাস কোর্সের যাত্রা আমরা শুরু করেছিলাম। এর ধারাবাহিকতা আমাদের আজকের যে কোর্স, সেই কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়বস্তুকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে। তো আপনারা আশা করি সকলে মডিউলসটা দেখেছেন, টপিক দেখেছেন। তো আমরা আজকে থেকে ইনশাআল্লাহুল আজিজ এই প্রথম মডিউল মিশরে ফরাসি আগ্রাসন দিয়ে আমাদের ক্লাস শুরু হবে। একইভাবে আমাদের ক্লাসের নিয়ম অনুযায়ী আমরা আমাদের আজকের ক্লাসটাকে উন্মুক্ত রেখেছি, সকলে জয়েন করতে পেরেছেন। তো পরবর্তী ক্লাস থেকে এগুলো শুধুমাত্র যারা ভর্তি হয়েছে তাদের জন্যই থাকবে। সুতরাং আমরা আজকে আলোচনার পরে আমাদের যাদের আগ্রহ থাকবে আমরা এই কোর্সটার মধ্যে ভর্তি হওয়ার চেষ্টা করব, ভর্তি হয়ে যাব, যেন আমরা পরবর্তী টপিকগুলোতে আমরা আলোচনাগুলো শুনতে পারি। আমাদের এই কোর্সটাকে আমরা আরেকটু সাজানোর জন্য আমরা এখানে স্লাইড শো করব, সেই সাথে আমরা গোছানো নোট দেবো ইনশাআল্লাহ। রেকর্ড তো থাকবেই, রেকর্ডও আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, যারা ভর্তি হয়েছেন তাদের জন্যই। তো আজকের ক্লাস আমরা সকলে আশা করি ভালোভাবে উপভোগ করবো ইনশাআল্লাহ। জি ওস্তাদ ইমরান রায়হান, আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আরেকটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এই সিরিজের প্রচারণায় আপনারা যেমনটা দেখেছেন, এর নাম রাখা হয়েছে মুসলমানদের বিগত 200 বছরের ইতিহাস, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর সূচনা কাল থেকে মোটামুটি বর্তমান কাল পর্যন্ত এই ইতিহাসটা এই ইতিহাসটা আমরা কেন বেছে নিয়েছি, এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। মুসলমানদের ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখি যে আহ, আমাদের ইতিহাসের অনেকগুলো ধাপ আছে। একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তারপরে খেলাফতের রাশেদা। এটা হচ্ছে একদম পুরো মুসলমানদের, সব সময় সকল অঞ্চলের মুসলমানদের জন্য আদর্শ, এবং ইতিহাসের এই অংশটা হচ্ছে সবার জন্য প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সে যে অঞ্চলে বসবাস করে এবং সে যেই সময় বসবাস করে এই ইতিহাসটা, অর্থাৎ আধুনিক ইতিহাস যেটাকে আমরা বলতে পারি, এবং নিজের অঞ্চলের যে ইতিহাস সেটা, এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ উমাইয়া আব্বাসি কিংবা ওসমানী খেলাফত কিংবা ক্রুসেড যুদ্ধের ইতিহাস সেটার চেয়েও।
কারণ আপনি দেখবেন যে উমাইয়া খেলাফতের ইতিহাস বা আব্বাসী খেলাফতের ইতিহাস এটা আমাদের থেকে অনেক দূরে, এবং অনেক ক্ষেত্রে এটা আমাদের বর্তমান জীবনের সাথে প্রাসঙ্গিক না। ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, অনেক উপাদান আছে। কিন্তু আজকের পৃথিবীর সাথে আমাদের বর্তমান রাজনীতি, দেশ, রাষ্ট্র, এগুলোর সাথে এটা সরাসরি সম্পর্ক কিন্তু এখন নাই। কিন্তু আধুনিক কালে যে ইতিহাসটা, এর অনেক কিছুই আমাদের বর্তমানকে প্রতি মুহূর্তে নির্মাণ করে চলেছে। যেমন ধরুন, আমরা আজকে ফরাসি অভিযান নিয়ে কথা বলবো। প্রথমেই আমাদের এই সিরিজের আলোচনাটা আমরা শুরু করতেছি মিশরে ফরাসিদের আগ্রাসন থেকে। তো এই ঘটনাটাকে আমরা যদি দেখি যে আমরা এখান থেকে কেন শুরু করছি, যদিও এটা ঘটেছে 1798 সালে। এই অভিযানের মাধ্যমে কয়েকটা জিনিস ঘটে। প্রথম হচ্ছে যে নেপোলিয়নের মিশর অভিযানের মাধ্যমে আরব এবং মুসলিম বিশ্বে চিন্তা জগতে, শিক্ষা জগতে, তাদের রাষ্ট্র ভাবনায় এবং তাদের শাসন ব্যবস্থায় বড় ধরনের একটা পরিবর্তন ঘটে, যেটা এর আগে ছিল না। অর্থাৎ আমরা বলতে পারি যে যতদিন ইসলামী শাসন ব্যবস্থা ছিল, ততদিন মুসলমানদের শিক্ষা ব্যবস্থা একটা কাঠামো ছিল, মুসলমানদের যে দেশ, তাদের যে অঞ্চল, এটার যে সীমানা নির্ধারণ, সেটা একটা কাঠামো ছিল। কিন্তু নেপোলিয়নের মিশর অভিযান এই সবকিছু ভেঙে দেয়। এরপর থেকে আমরা দেখি যে আধুনিক জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটে, নতুন নতুন সীমানা প্রণয়ন হয়, মিশরে শিক্ষা খাতে সংস্কার করা হয়, মিশরের আলেমদের মধ্যে, চিন্তকদের মধ্যে এমন এক দলের আবির্ভাব ঘটে যারা ছিলেন পশ্চিমা চিন্তা দ্বারা সরাসরি প্রভাবিত। এরপর আমরা দেখি এই চিন্তার পরের দিকের মানুষ এসে হাদিস অস্বীকার করেছেন, ডারউইনের মতবাদকে কেউ কেউ আঁকড়ে ধরেছেন, কেউ বিজ্ঞানবাদের দিকে গিয়েছেন। এই ধরনের বহু সমস্যাগুলো এরপরে দেখা যায়। তার মানে এই যে একটা বড় পরিবর্তন, যেটা আমাদের সময় পর্যন্ত প্রাসঙ্গিক, এই সব কিছু ঘটেছে এই সময়টা থেকে। এরপর একটা বিষয় হচ্ছে যে নেপোলিয়নের যে মিশর অভিযান, এর মাধ্যমে পাশ্চাত্যের সাথে প্রাচ্যের অনেকদিন পর আবার একটা দেখা হলো। আপনারা জানেন যে যখন ক্রুসেড যুদ্ধ চলেছে, তখন পাশ্চাত্য এবং প্রাচ্য মুখোমুখি ছিল। ইউরোপিয়ানরা বারবার মুসলিম ভূমিগুলোতে আসছিল, যদিও তারা লড়াই করতে আসছিল এবং মুসলমানরাও তাদের সাথে লড়াই করছিল, কিন্তু একটা মিথস্ক্রিয়া সেখানে ছিল, পারস্পরিক যোগাযোগ কিংবা একে অপরের দ্বারা প্রভাবিত হওয়া। ক্রুসেডাররা মুসলমানদের কাছ থেকে অনেক কিছু গ্রহণ করেছে, অনেক কিছুতে প্রভাবিত হয়েছে। আবার মুসলমানরাও ক্রুসেডারদের কাছ থেকে অনেক ক্ষেত্রে কিছুটা প্রভাবিত হয়েছে। কিন্তু এরপর একটা বিচ্ছিন্নতা ছিল, অর্থাৎ রুকনুদ্দিন বাইবার্সের পরে যখন ক্রুসেডারদের শক্তি সীমিত হয়ে যায়, এরপর দীর্ঘদিন তাদের সাথে আর পাশ্চাত্যের মধ্যে আর তেমন একটা সংঘাত কিংবা যোগাযোগ, দুইটার কোনোটাই গভীরভাবে ছিল না। কিন্তু নেপোলিয়নের মিশর আক্রমণের মধ্য দিয়ে আবার পাশ্চাত্যের সাথে, ইউরোপের সাথে প্রাচ্যের আবার একটা সম্পর্কের সুযোগ হয়। সম্পর্ক মানে এটা ইতিবাচক অর্থে না, সেটা দ্বন্দ্ব হোক, যুদ্ধ হোক কিংবা বন্ধুত্ব, উভয় ক্ষেত্রেই কিন্তু দুইটা পক্ষ একে অপরের কাছ থেকে নানাভাবে প্রভাবিত হয়। এটা সবসময় ঘটে। তো এই সময় এই একটা আবার নতুন ঘটনা ঘটছিল। আর বর্তমান বিশ্বের অনেকগুলো ঘটনা এই আধুনিক ইতিহাসের সময় ঘটেছে। যেমন আমরা যদি দেখি যে আজকে ফিলিস্তিনের যে সমস্যা, এটা যদি কেউ বুঝতে চায় তাহলে তাকে মোটামুটি 100 বছর পেছনে যেতে হবে, যখন ব্রিটেন মিশর উপনিবেশ স্থাপন করেছিল। কারণ তখন ব্রিটেন প্রথমে ফিলিস্তিনটাকে কেড়ে নেয় এবং পরে তারা সেটা ইসরায়েলের বাইতুল মাকদিসকে কেড়ে নেয়, পরে সেটা তারা ইসরায়েলের হাতে পৌঁছে দেয়। তো ফলে আপনি যদি বর্তমানের ইস্যুটা বুঝতে চান তাহলে একটু পিছনে যেতে হবে। তো মোটামুটি এই 200 বছরের অনেকগুলো ব্যাপার এমন, আমরা যখন আলোচনা করবো পরের পর্বগুলোতে তখন দেখা যাবে যে এখানে এখানে এমন অনেকগুলো ঘটনা আছে যেটা আমাদের সময় পর্যন্ত খুবই প্রাসঙ্গিক। তো ফলে আধুনিক ইতিহাসটা পাঠ করা অনেক বেশি জরুরি। দুঃখজনক ভাবে আমরা উমাইয়া আব্বাসী খেলাফতের ইতিহাস সম্পর্কে অনেক বেশি জানলেও আধুনিক ইতিহাসটা আমরা খুব বেশি জানি না। ফলে আমরা দেখি যে উমাইয়াদের সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা আছে, আব্বাসীদের সম্পর্কে কিংবা ওসমানী সালতানাত সম্পর্কেও। কিন্তু গত 200 বছরে মুসলিম বিশ্বে যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে উপনিবেশের ইতিহাস, উপনিবেশ আলজেরিয়াতে কি করেছে, মিশরে কি করেছে, তিউনিসিয়াতে কি করেছে, লিবিয়াতে কি করেছে, মরক্কোতে কি করেছে, এগুলো সম্পর্কে আমাদের গভীর একটা ধারণা, স্বচ্ছ ধারণা নেই। তারপরে এই অঞ্চলগুলোর শাসন ব্যবস্থা কিভাবে পরিবর্তিত হলো এবং আগের মুসলিম শাসন ব্যবস্থা থেকে কিভাবে এটা আধুনিক জাতিরাষ্ট্রের শাসন ব্যবস্থায় প্রবেশ করলো, এই ব্যাপারটা আমাদের কাছে অনেক সময় ক্লিয়ার থাকে না। এরপরেও এর চাইতে একটা বড় সমস্যা হলো যে আমাদেরকে যখন ইতিহাস পড়ানো হয়, সেটা আমাদের পাঠ্য ব্যবস্থায় বা আমরা যখন বেশিরভাগ ক্ষেত্রে ইতিহাস পড়ি, বেশিরভাগ বইপত্রে এবং বিশেষ করে সেকুলার শিক্ষা ব্যবস্থায় যে বইপত্রগুলো পড়ানো হয়, সেখানে ইতিহাসটাকে উপস্থাপন করা হয় একটা খবরের কাগজের মতো, সংবাদের মতো, যেন অনেক দূরবর্তী কিছু, যেটার সাথে পাঠকের বর্তমান জীবন এবং পাঠকের বর্তমান বাস্তবতার কোনো সম্পর্ক নেই, অনেক দূরের কোনো একটা সংবাদ হিসেবে এটাকে উপস্থাপন করা হয়।
কিন্তু সেই ইতিহাসটা যে জীবন্ত এবং সেটার সাথে যে বর্তমানের অনেক ইস্যু জড়িত এবং যিনি পাঠ করছেন তার জীবনের অনেকগুলো বিষয়ও এখান থেকে উপাদান নেয়ার মতো আছে, এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু এই ধরনের শিক্ষা ব্যবস্থায় সেটা দেয়া হয় না। আমরা আজকে নেপোলিয়নের মিশর অভিযান নিয়ে আলোচনা করব, তো আমরা তখন প্রাসঙ্গিক ভাবে এগুলো নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে এই বিষয়গুলো নিয়ে যারা লিখেছেন তারা কিভাবে লিখেছেন। তো এটা একটা হচ্ছে একটা বড় ইস্যু যে মুসলমানদের ইতিহাসটাকে এমন ভাবে লেখা হয় যে সেটা একটা মৃত। আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যে ইতিহাসের গুলো পড়ানো হয় মুসলমানদের ইতিহাসের জন্য, যে পাঠ্যপুস্তক গুলো আছে, এটা যদি কেউ পড়ে তাহলে এটা তার কাছে একটা খবর বা একটা সংবাদের মতো মনে হবে, এবং এখান থেকে তার অনুপ্রেরণা লাভ করার মতো কিছু সে পাবে না। আবার এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কিছু আছে বলেও তার মনে হবে না, মনে হবে যে একটা গদবাঁধা যুদ্ধের কাহিনী, কেউ জয়লাভ করেছে, কেউ ক্ষমতায় বসছে, এরকম। কিন্তু আসলে তো ইতিহাসটা এমন না। ইতিহাসটা থেকে অনেক কিছু শেখার আছে, সেখান থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কর্মপন্থা নির্ধারণ করার ব্যাপার আছে, যেটা ডক্টর শওকী আবু খলিল বলতেন, ইরাকের একজন বিখ্যাত ইতিহাসবিদ। তিনি বলতেন যে ইতিহাস হচ্ছে অতীত থেকে চলে আসা একটা বাতির আলো, যেটা বর্তমান অতিক্রম করে ভবিষ্যতে আলো ফেলে। অর্থাৎ পেছন থেকে যখন ইতিহাসের আলোটা আসে তখন সেটা ভবিষ্যতের রাস্তাটাকে স্বচ্ছ করে। তো আমাদের ইতিহাস পড়ার উদ্দেশ্যটা হচ্ছে মূলত এটা, যে ঘটনাগুলোকে বোঝার চেষ্টা করা, যে পরিবর্তনটা কোথায় এসেছে এবং এই পরিবর্তন আসার আগে পৃথিবী কোথায় ছিল, পরিবর্তন আসার পরে পৃথিবী কোথায় গিয়েছে। তো আমরা যে সময়কাল নিয়ে কথা বলবো মোটামুটি প্রায় 200 বছরের সময়কাল। এখানে তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, অনেকগুলো ইভেন্ট আছে, অনেকগুলো অঞ্চল আছে। তো সবগুলো নিয়ে তো আসলে কথা বলা সম্ভব না, এবং যদি সবগুলো বলতে যাওয়া হয় তাহলে অনেক দীর্ঘ হয়ে যাবে। এত সময় এখন আসলে কারো পক্ষে দেওয়া সম্ভব হবে না। তো আমরা এই জন্য যাই বলবো সেটাকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। আর আমাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে এই অনুষ্ঠান প্রোগ্রামগুলো সেটা যে কেউ যেন শুনে এই ব্যাপারে আগ্রহ বোধ করে এবং সে আরো বিস্তারিত জানার চেষ্টা করে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, বিশেষ করে আমরা যে শীটগুলো দিব সেখানে মোটামুটি বিস্তারিত দেওয়ার চেষ্টা করব, কিন্তু তারপরেও এটা আমি বলবো যে সবাই যদি অনুপ্রেরণা বোধ করেন তাহলে আরো বেশি জানার চেষ্টা করতে পারেন, কারণ সংক্ষেপে সব এত বিস্তারিত কথাগুলো বলা অনেক সময় একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো আমরা বললাম যে আমরা আধুনিক কালের ইতিহাসটাকে শুরু করতেছি নেপোলিয়নের মিশর আক্রমণের মধ্য দিয়ে, কারণ নেপোলিয়নের মিশর আক্রমণ করার মধ্য দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। নেপোলিয়ন সম্পর্কে আমরা মোটামুটি জানি যে তিনি ফ্রান্সের একজন সেনা কর্মকর্তা ছিলেন প্রথম জীবনে। 1864 সালে তার জন্ম। ভুল বললাম, 1769 সালে তার জন্ম, এবং 1821 সালে তিনি মারা যান। তো প্রথম জীবনে তিনি ফরাসি রাজদরবারে একজন সৈনিক ছিলেন। পরে যখন 1789 সালে ফরাসি বিপ্লব ঘটলো, এর মধ্য দিয়ে তিনি পাদ প্রদীপের আলোয় চলে আসেন এবং সামনের দিকে চলে আসেন। পরে অনেক গুরুত্বপূর্ণ পদ পান। তো তিনি 1798 সালে মিশর আক্রমণ করেন। তার যে সেনাবাহিনী ছিল সেটা নিয়ে মিশর আক্রমণ করেন। মিশর আক্রমণ করার পেছনে তাদের যে সিদ্ধান্তগুলো ছিল বা কারণ ছিল, এর একটা কারণ হচ্ছে মিশর খুবই উর্বর ভূমি, এবং এখানে এর যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, লোহিত সাগর এবং ভূমধ্য সাগরের সংযোগস্থলে, তো এটার একটা ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটার একটা গুরুত্ব ছিল। তো এই জন্য নেপোলিয়ন এটার প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন। এর পাশাপাশি ছিল যে ফ্রান্সের পণ্য, আপনারা জানেন যে ততদিনে শিল্প বিপ্লব হয়ে গিয়েছে, তো ফ্রান্সের পণ্যের জন্য মিশর একটা বাজার তৈরি করা যেখানে তারা এটাকে বাজারজাত করতে পারবে। দ্বিতীয়ত, মিশরে যেহেতু কৃষি প্রধান সমাজ ছিল তখন পর্যন্ত, তো এখান থেকে কাঁচামাল সংগ্রহ করার একটা ব্যবস্থা করা। আর তৃতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে তখনও ফ্রান্সের সাথে ব্রিটেনের অনেক দ্বন্দ্ব চলছিল, এবং বিশেষ করে ভারতবর্ষে আহ ব্রিটেন এবং ফ্রান্স উভয় উপনিবেশ তৈরি করার চেষ্টা করছিল। এবং নেপোলিয়নের মিশর আক্রমণের 1 বছর পরে 1799 সালে মহীশূরে টিপু সুলতানের সাথে ব্রিটিশ বাহিনীর যে লড়াই হয় সেখানে কিন্তু ফরাসিরা টিপু সুলতানকে সাহায্য করেছিল। তো অর্থাৎ তাদের সাথে ব্রিটেনের একটা দ্বন্দ্ব ছিল, এবং মোটামুটি ততদিনে পলাশির যুদ্ধ হয়ে গিয়েছে, বক্সারের যুদ্ধ হয়ে গিয়েছে, ভারতবর্ষের বেশিরভাগ এলাকা ব্রিটিশদের হাতে চলে গিয়েছে। তো ফরাসিরা ফলে বুঝতে পেরেছিল যে ভারতবর্ষে তাদের জায়গাটা একটু সংকুচিত হয়ে আসছে। তো এই জন্য তারা চেষ্টা করে যে স্থল পথে ভারতের সাথে ব্রিটেনের বাণিজ্যিক যোগাযোগটা যেন বিচ্ছিন্ন করা যায়, সেজন্য মিশরটা তাদের নিয়ন্ত্রণে রাখাটা দরকার ছিল। আর এরপরে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে উত্তর আমেরিকাতে তারা ব্যর্থ হয়েছে, সেখানে অন্যরা আগে পৌঁছে গিয়েছে এবং তারা রাজত্ব দখল করতে পেরেছে। আর ভারতবর্ষ তারা পিছপা হতে হয়েছে। ওদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে ডাচ এবং ওলন্দাজরা সাফল্য পেয়েছে। ফলে তাদের একটা উপনিবেশ দরকার ছিল যেখান থেকে তারা সেটাকে লুণ্ঠন করতে পারবে। উপনিবেশের মূল টার্গেটটা হচ্ছে লুণ্ঠন করা। ইউরোপিয়ানরা যখন উপনিবেশ 1492
90-এর পর থেকে তারা যে অঞ্চলগুলোতে উপনিবেশ স্থাপন করেছে, এখানে মূল ব্যাপারটা ছিল যে তারা এখান থেকে লুণ্ঠন করবে, এখান থেকে সম্পদ তাদের দেশে নিয়ে যাবে, এবং তারা সেটাই নিয়ে গিয়েছে। তো 1795 সালে ফ্রান্সে ডিরেক্টরি সরকার যেটা ছিল, তারা হচ্ছে নেপোলিয়নকে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের দায়িত্ব দেয়। তো নেপোলিয়ন সিদ্ধান্ত নেয় যে সরাসরি তো ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, তো ব্রিটিশদের যে বাণিজ্যিক পথ আছে সেটা করতে মিশর দখল করা হবে। তখন মিশর শাসন করছিল, ওসমানীদের শাসন টিকে ছিল, কিন্তু তাদের পক্ষ থেকে মিশরটা শাসন করছিল মামলুকরা। এই মামলুকরা একসময় মিশরের সুলতান ছিল, পরে ওসমানীরা তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়, কিন্তু পরে আবার যখন ধীরে ধীরে মামলুকরা নিজেদের ক্ষমতা পুনরুদ্ধার করে, ওসমানীদের অধীনে বিভিন্ন দায়িত্ব তারা পালন করতে থাকে এবং তারা মিশর আহ শাসন করতে থাকে। অপরদিকে ব্রিটেনের সাথে তখন পর্যন্ত ওসমানীদের মোটামুটি একটা ভালো বোঝাপড়া ছিল। তো ফরাসিরা যখন মিশরে আসে তখন এটা তাদের একেবারে হঠাৎ করে আসছে এমন না। যদিও তাদের আক্রমণটা হয়েছে 1798 সালে, কিন্তু প্রায় 50 বছর ধরেই তারা বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট সংগ্রহ করছিল মিশর থেকে। তাদের বিভিন্ন পর্যটকরা যারা আসছিল, তারা গিয়ে মিশরের সমৃদ্ধি সম্পর্কে, আরো বিভিন্ন বিষয় সম্পর্কে অনেক কথাবার্তা বলছিল, এটা তাদেরকে উদ্বুদ্ধ করে। 1798 সালে হচ্ছে নেপোলিয়ন মিশরের উদ্দেশ্যে অভিযান শুরু করেন। অভিযানটা অনেক গোপন রাখা হয়, যে তার সেনাবাহিনীর যারা উচ্চপদস্থ কর্মকর্তা তারাও জানতে পারছিল না যে তারা কোথায় যাচ্ছে। এবং সমুদ্র পথে প্রথমে গিয়ে তারা মাল্টা যে দ্বীপ সেটা দখল করে, এবং সেই দ্বীপে সেখানকার খ্রিস্টান শাসকের কাছে ওসমানীদের কয়েকজন সেনা বন্দী ছিল। নেপোলিয়ন প্রথমে তাদেরকে মুক্ত করে দেন। তাদেরকে মুক্ত করার উদ্দেশ্য ছিল যে ওসমানী সুলতানকে এটা বোঝানো যে নেপোলিয়ন হচ্ছে তার মিত্র, কিংবা তার সাথে তার কোনো দূরত্ব নেই। কিন্তু ওই সময়ে সেখানে ব্রিটিশ নৌবাহিনীর যিনি অ্যাডমিরাল ছিলেন, নৌপ্রধান ছিলেন নেলসন। নেলসনের দায়িত্ব ছিল সেখানে সামুদ্রিক বহরে। তিনি নেপোলিয়নের আগমন সম্পর্কে জানতে পারেন, এবং তার একটা অনুমান ছিল যে নেপোলিয়ন বড় কিছু করার পরিকল্পনা করেছেন। তো তিনি নেপোলিয়নের বহরকে ধাওয়া করেন, কিন্তু কুয়াশার কারণে দুই বহর একে অপরের কাছ দিয়ে চলে গেল, কেউ কাউকে দেখতে পায়নি। এবং নেলসন ঘটনাক্রমে নেপোলিয়নের আগে উনি হচ্ছে আলেকজান্দ্রিয়া পৌঁছে যান, মিশরের উপকূলে। তো সেখানে গিয়ে আলেকজান্দ্রিয়া তখন শাসন করতেন মোহাম্মদ কুরাইম। মোহাম্মদ কুরাইম খুবই নেককার মানুষ ছিলেন, অনেক সাহসী মানুষ ছিলেন। প্রথম জীবনে তিনি ব্যবসায়ী ছিলেন, পরে তার সততা দেখে শহরবাসী তাকে শাসন ব্যবস্থার দায়িত্ব নিতে বলে, তখন তিনি দায়িত্ব নেন। তো মোহাম্মদ কুরাইমকে নেলসন এসে বলেন যে ফরাসিরা তোমাদেরকে আক্রমণ করতে আসছে, তোমরা চাইলে আমরা তোমাদেরকে সাহায্য করব। দুর্ভাগ্যজনক ভাবে মোহাম্মদ কুরাইম বহির্বিশ্বে কি ঘটছে বা বাইরে কি ঘটছে সেটা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তিনি নেলসনের প্রস্তাবকে মনে করেন যে এটা হয়তো তাদের কোন একটা চাল, সে হয়তো ষড়যন্ত্র করে এখানে কোন একটা স্যাবোটাজ করতে যাচ্ছে। তো তিনি নেলসনকে ফিরিয়ে দেন এবং বলেন যে তোমরা যদি এখানে অবস্থান করো বা থাকো, তাহলে তোমাদেরকে আমরা খাবার বা পানি কিছুই দিব না। ব্রিটিশরা তখন পর্যন্ত মোহাম্মদ কুরাইমকে সাহায্য করতে যাচ্ছিল, কারণ যেহেতু তাদের সাথে ফরাসিদের একটা দ্বন্দ্ব আছে, তারা চাচ্ছিল সেটা শোধ তুলতে। কিন্তু মোহাম্মদ কুরাইম সেটাকে ফিরিয়ে দেন, এবং দুর্ভাগ্যজনকভাবে নেলসন ফিরে যাওয়ার 3 দিন পরেই নেপোলিয়নের বিশাল নৌবহর সেটা আলেকজান্দ্রিয়ার উপকূলে এসে পৌঁছায়। আলেকজান্দ্রিয়ার উপকূলে এসে যখন পৌঁছায়, বাধ্য হয়ে মোহাম্মদ কুরাইমকে তখন লড়াই করতে হয়। কিন্তু মোহাম্মদ কুরাইমের কাছে এবং মিশরের মামলুকদের কাছে যে অস্ত্র শস্ত্র ছিল সেটা আধুনিক ছিল না। যেহেতু ইউরোপে শিল্প বিপ্লব হয়ে গিয়েছে, রেনেসা এসেছে, ইউরোপ তখন প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে। ফলে নেপোলিয়নের বাহিনীর যেই অস্ত্রশস্ত্র ছিল এগুলো ছিল আধুনিক, কামান বন্দুক এগুলো তাদের কাছে ছিল, যেটা ভারতবর্ষে আমরা দেখেছি যে নবাব সিরাজউদ্দৌলা সহ অন্য আঞ্চলিক শাসকরা পরাজিত হয়েছেন, কারণ ব্রিটিশদের অস্ত্রশস্ত্রগুলো ছিল আধুনিক। নেপোলিয়ন যে বাহিনীতে এসেছেন, এটাকে দেখেছেন জাবার্তি। জাবার্তি হচ্ছেন ওই সময়কার বিখ্যাত ইতিহাসবিদ, যিনি হচ্ছে সে সময় তার দিনলিপি লিখেছেন, যেটা আজাইবুল আসর নামে ছেপে এসেছে 4 খণ্ডে। তার বিখ্যাত ইতিহাসবিদ, এবং এটা হচ্ছে একজন প্রত্যক্ষদর্শীর দেখা এবং লেখা। জাবার্তি বলেন যে ফরাসিরা যে যুদ্ধ জাহাজগুলোতে নিয়ে এসেছে সেগুলো এক একটাই অর্ধেক পৃথিবীর সমান বড়। তাদের বড় যুদ্ধ জাহাজ ছিল প্রায় 13টা, আর 9টা ছিল ছোট যুদ্ধ জাহাজ। আর আরো 200-র মতো ছিল পণ্যবাহী জাহাজ। এবং পুরো অভিযানে তাদের সাথে প্রায় 31,000 সৈন্য ছিল, এবং ঘোড়াও ছিল অনেক, বিভিন্ন বিষয়ে অনেক দক্ষ বিজ্ঞানীরাও ছিল, এবং সৈনিকদের জন্য রান্না বান্না করার জন্য নারীরা ছিল, আরো বিভিন্ন পেশার লোকজন ছিল। এটা হচ্ছে তাদের বিশাল প্রস্তুতি। অপরদিকে মিশরের মামলুক শাসকদের তখন ন্যূনতম প্রস্তুতি ছিল না, তাদের সেনাবাহিনীও খুব দুর্বল ছিল। সেখানে তার আধুনিক প্রযুক্তি
এবং কৌশল সেগুলোর কোনো ব্যবহার ছিল না। আবার অপরদিকে বাইরের পৃথিবীতে কি পরিবর্তন ঘটে গিয়েছে সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। কায়রোর যে মামলুক শাসক মুরাদ বেগ যখন প্রথম শুনলো যে ফরাসিরা আসতেছে এবং আসার পরে তারা লড়াই করবে, তো তখন উনি বললেন যে ফরাসিরা আসুক, আমরা আমাদের ঘোড়ার পায়ের নিচে তাদেরকে পিষ্ট করে দিব। মানে উনি তখনও মনে করতেছেন যে যে ফরাসিরা আসতেছে এরা 500 বছর আগে সেই ক্রুসেডাররা, যাদেরকে নবম লুইয়ের নেতৃত্বে, যাদেরকে দিমিয়াতে যাদেরকে পরাজিত করা হয়েছে, কিংবা সুলতান নাজমুদ্দিন আইয়ুব যাদেরকে পরাজিত করেছেন, তার তখনও ধারণা যে ক্রুসেডাররা হয়তো এই যে ফরাসিরা আসছে তারা হয়তো সেই বাহিনীর মতো। কারণ ক্রুসেডে কিন্তু ফরাসিদের একটা শক্তিশালী ভূমিকা ছিল এবং বেশিরভাগ সময় ক্রুসেডের শীর্ষস্থানে ফরাসি সম্রাটরাই থাকতেন, ফরাসি কিংবা জার্মান বা ইংল্যান্ডের সম্রাটরা। তো মুরাদ বেগের ধারণা ছিল যে এই ফরাসি বাহিনী আসছে এটা ক্রুসেডারদের কোনো বাহিনীর মতো, যে তাদেরকে আমরা পরাজিত করব। কিন্তু এতদিনে যে পৃথিবী আরো অনেক বদলে গিয়েছে, ইউরোপ অনেক বদলে গিয়েছে, ইউরোপের কাছে নতুন প্রযুক্তি এসেছে, তাদের অস্ত্র শস্ত্র এবং শক্তি কৌশল সবকিছুতে তারা অনেক এগিয়ে গিয়েছে, সেটা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। ফলে তার একদিকে কোনো আগে থেকে প্রস্তুতিও ছিল না, এমনকি সেনাবাহিনী আসছে শুনেও তার কোনো প্রস্তুতি হয় ছিল না, এবং উনি এটাকে গুরুত্বই দেন নাই। তো এই ব্যাপারগুলো থেকে আমরা একটা ব্যাপার বুঝতে পারি, সেটা হচ্ছে কেউ যদি আহ বৈশ্বিক বাস্তবতা সম্পর্কে অজ্ঞ থাকে, বৈশ্বিক বাস্তবতা যদি তার সামনে জানা না থাকে, কিংবা আধুনিক প্রযুক্তি প্রযুক্তি যেই সামর্থ্য অর্জন করা প্রয়োজন সেটা যদি তার না থাকে, তাহলে তার দাম্ভক্তি করে কিংবা নিজের চাইতে অনেক বেশি শক্তিশালী শত্রুকে আহ এটা সেটা করে ফেলবো বলে পরিস্থিতি আরো বেশি খারাপ করা হয়, এটা দ্বারা আসলে কোনো ফায়দা হয় না। সাধারণত মানুষ জনপ্রিয় কথাবার্তা শুনতে পছন্দ করে, এই জন্য কেউ যখন বলে ওই অঞ্চল কেটে দিব, ওই অঞ্চল ভেঙে দিব, এগুলো মানুষ খুব পছন্দ করে। কিন্তু আপনার ওই অঞ্চল ভেঙে দেওয়ার মতো সামর্থ্য ছাড়া যদি কেউ এটা বলে, তাহলে এটা আসলে দিন শেষে ক্ষতির কারণই হয়। বাগদাদ যখন পতন ঘটেছে, আমরা তখনও দেখেছি যে মুস্তাসিম বিল্লাহ হালাকু খানকে খুব কঠোর ভাষায় চিঠি পাঠাচ্ছেন, অথচ হালাকু খানের শক্তি সামর্থ্য সম্পর্কে তার কোনো ধারণাই নেই, ধারণাও নাই, প্রস্তুতিও নাই। আবার একই সাথে খাওয়ারেজমের সুলতান আলাউদ্দিন খাওয়ারেজম শাহ, উনি চেঙ্গিস খানকে কঠোর ভাষায় জবাব দিচ্ছেন, চেঙ্গিস খানের দূতকে হত্যা করছেন, কিন্তু চেঙ্গিস খানকে মোকাবেলা করার কোনো তার প্রস্তুতিও নেই, চেঙ্গিস খানের সামরিক সামর্থ্য সম্পর্কে তার কোনো ধারণাও নেই। কিন্তু অপরদিকে আমরা দেখি যে মামলুক সুলতান সাইফুদ্দিন কুতুজ যখন হালাকু খানের দূতকে হত্যা করে কায়রোর ফটকে ঝুলিয়ে রাখছেন, তিনি কিন্তু আবার হালাকু খানের সাথে লড়াই করে তার প্রধান সেনাপতি কিতবুগাকে পরাজিত করতে পেরেছেন, কারণ তার প্রস্তুতি ছিল। তো প্রস্তুতি ছাড়া এবং বহির্বিশ্বে কি পরিবর্তন ঘটছে সেটা ঘটা মোহাম্মদ কুরাইম মোহাম্মদ কুরাইমকে যারা দেখতে আসছিল, তিনি তাদের সবাইকে বলছিলেন যে তোমরা আমাকে কিনে নাও এবং নগদ অর্থ দিয়ে নেপোলিয়নের কাছ থেকে আমাকে মুক্ত করো। কিন্তু জাবার্তি লিখছেন যে তখন সবাই নিজেকে নিয়ে এতটা ব্যস্ত ছিল, শহরের পতন ঘটে যাচ্ছে, এবং দিন শেষে একটা বাস্তবতা হলো যে পরাজিতের কোনো বন্ধু থাকে না, যে পরাজিত হয় তার দায়িত্ব আর কেউ নিতে চায় না। ফলে মোহাম্মদ কুরাইমকে কেউ কোনো অর্থ দিয়ে সাহায্য করতে আসে নাই, যদিও একদিন আগেই তারা মোহাম্মদ কুরাইমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নেপোলিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল। ফলে নির্দিষ্ট সময় যখন অর্থ দেওয়া সম্ভব হয়নি, মোহাম্মদ কুরাইমকে নেপোলিয়ন হত্যা করে। আলেকজান্দ্রিয়া দখলের পরে আহ এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটে, আমি বিস্তারিত ঘটনা বলছি না। যেমন ব্রিটিশ নৌবাহিনী তাদেরকে ধাওয়া করেছিল, এবং আলেকজান্দ্রিয়া থেকে একটু দূরেও তাদের সাথে ব্রিটিশদের লড়াই হয়।
আহ, এরপরে হচ্ছে নেপোলিয়ন কায়রোর দিকে যায়। আলেকজান্দ্রিয়া দখল শেষ, নেপোলিয়ন কায়রোর দিকে যায়। এবং কায়রো যাওয়ার পথে আমরা দেখি যে নেপোলিয়ন অনেকগুলো প্রতারণা করেছে, যে প্রতারণাগুলো আমরা আমাদের সময়ে দেখি। নেপোলিয়নের প্রথম প্রতারণা ছিল, তিনি সাদা একটা ছাপাখানা নিয়ে এসেছিলেন, যেটা উনি রোম থেকে নিয়ে আসছিলেন। তো সেখানে তিনি একটা লিফলেট ছাপেন। সেই লিফলেটে উনি দাবি করেন যে তিনি হচ্ছে মামলুকদেরকে শিক্ষা দিতে এসেছেন, কারণ মামলুকরা মানুষের উপর জুলুম করে, এবং তিনি ওসমানী সুলতানের বন্ধু। এমনকি তিনি নিজেকে মামলুকদের চেয়েও বড় মুসলিম হিসেবে দাবি করেন। এবং তিনি সেখানে স্পষ্ট বলেন যে আমি ইসলাম এবং কোরআনকে সম্মান করি, ইত্যাদি ইত্যাদি। তো এই কথাগুলো দিয়ে পরে অনেক ধরনের বিভ্রান্তি ছড়িয়েছে আমাদের সমাজে। বিভিন্ন সময়ে অনেকের লেখায় অনেকে বলে যে নেপোলিয়ন মুসলমান হয়েছিলেন, তো তারা এই বক্তব্যগুলো দিয়ে প্রমাণ দেয় যে নেপোলিয়নের ঘরে কোরআন শরীফ পাওয়া গিয়েছে। হ্যাঁ, নেপোলিয়ন যখন মিশর অভিযান করেছিল তখন তার সাথে কোরআনুল কারীম ছিল, বাইবেল ছিল। এটা ছিল এখানকার সংস্কৃতিটা বোঝার জন্য তার একটা চেষ্টা। এবং এমনকি নেপোলিয়ন যখন পরে সেন্ট হেলেনায় নির্বাসিত হন, তখন তিনি নিজেই স্বীকার করেন যে তার যে কোরআন সাথে নেওয়া, ইসলামের পক্ষে বলা, এই সব কিছু ছিল জনগণকে বিভ্রান্ত করার জন্য একটা ভণ্ডামি। তো যাই হোক, নেপোলিয়ন প্রথমে ধর্মের কথা বলেন এবং ওসমানী সুলতানের বন্ধু হিসেবে নিজেকে পরিচয় দেন। এমনকি তিনি বলেন যে তিনি ওসমানী সুলতানের পক্ষেই কাজ করতে আসছেন। এটা একটা স্বাভাবিক জিনিস, রাজনীতিতে মানুষ কেন ধর্মের আশ্রয় নেয় বা ধর্মের কথা বলে, কারণ এটা হচ্ছে তার জন্য এক প্রকার বৈধতা তৈরি করে। কেউ যখন নিজেকে ধর্মের সেবক হিসেবে প্রচার করে, কেউ যখন তার দলের ভোট দেয়াকে জান্নাতে যাওয়ার একটা প্রবেশ পথ হিসেবে দেখায়, তখন এটা তার জন্য একটা বৈধতা তৈরি করে, যেটা দ্বারা সে অনেক মানুষের সমর্থন পাবে। তো এটা সবাই করে, এটা সেকুলার রাজনীতিবিদরাও আমরা দেখি ভোটের আগে তারা এই কথাগুলো বলেন, এবং অন্য সবাই বলে। তো নেপোলিয়নও ঠিক সেই কাজটাই করেছে। তো তারা যখন কায়রো যাচ্ছিল, কায়রো যাত্রাটা তাদের জন্য একটু কঠিন ছিল। মরুভূমি, প্রচন্ড তীব্রতা, গরম, তাদের তৃষ্ণা, এগুলোতে অনেক ফরাসি সৈন্য আত্মহত্যা করে, কেউ কেউ গুলি করে করে আত্মহত্যা করে, কেউ কুয়ায় ঝাঁপ দেয়। পথে কিছু জায়গায় মিশরবাসী তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু আসলে ওই যে আমরা যেটা বললাম যে শক্তির যেই তারতম্য এবং সরঞ্জামের যে তারতম্য, সেটার কারণে তারা খুব বেশি সফল হয়নি। তো ফরাসিরা যখন কায়রোর কাছাকাছি পৌঁছে যায়, কায়রোতে তখন মামলুকদের নেতা যে মুরাদ বেগ, ইব্রাহিম বেগ এবং অটোমানদের প্রতিনিধি আবু বকর পাশা, তারা একটা জরুরি বৈঠকে ডাকে। এবং সেখানে আল্লাহ জামিয়াতুল আজহারি বিখ্যাত আলেম শেখ আল সারকাভি এবং শেখ আল সাদাতও উপস্থিত ছিলেন। তো শেখ সাদাত উনি সরাসরি মামলুকদের সমালোচনা করেন এবং বলেন যে তোমরা মানুষের উপর আরো এত বেশি জুলুম চালিয়েছো, এখন বিদেশি শত্রু দেশে আসার সুযোগ পেয়েছে। তো এটা নিয়ে কিছু পারস্পরিক দোষারোপ হয়, কিন্তু এক পর্যায়ে সবাই চিন্তা করেন যে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে জিহাদ করবেন। এবং মুরাদ বিক তখনও দাম্ভিকতার সাথে বলছেন যে তিনি একাই ফরাসিদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিবেন। তো যাই হোক, পরে লড়াই ঘটলো, কিন্তু এই লড়াইতে স্বাভাবিকভাবে যেটা ঘটার সেটাই ঘটলো। মামলুক বাহিনী পরাজিত হলো এবং মুরাদ বেগ, যিনি এত কথা বলছিলেন, তিনি সবার আগে লড়াই ছেড়ে আহ পালিয়ে যান সিরিয়ার দিকে। এবং যখন এই চরম যুদ্ধে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার, জাবার্তি লিখেছেন যে যুদ্ধের আগ মুহূর্তে, চরম মুহূর্তে যখন সবাই প্রস্তুতি, যুদ্ধের তীব্র প্রস্তুতি নেওয়ার কথা ছিল, তখন জামিয়াতুল্লাহ আজহারের যে আলেমরা তারা হচ্ছে মসজিদে জড়ো হয়ে সহিহ বুখারীর খতম দিয়ে দোয়া করছিলেন। তো জাবার্তি এখানে আক্ষেপ করে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি বাস্তব প্রস্তুতিটাও যদি থাকতো। তো এটা একটা বোঝার ব্যাপার আছে যে দোয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং দোয়া ছাড়া মুসলমানদের কোনো কাজ পরিপূর্ণ হয় না, আল্লাহর সাহায্য আসে না। কিন্তু আল্লাহর সাহায্য আসার কিছু সুন্নাহ আছে। এই সুন্নাহগুলোর একটা হলো যে শুধুই দোয়া নয়, বরং চেষ্টা মতো, সাধ্য মতো প্রস্তুতি নেয়া। আমরা যদি বদরের যুদ্ধে দেখি, বদরের যুদ্ধে মুসলমানদের সামর্থ্য অনেক কম ছিল, অস্ত্র কম ছিল, লোকবল কম ছিল, কিন্তু তাদের সামর্থ্য অনুসারে সর্বোচ্চ চেষ্টা ছিল এবং সামর্থ্য অনুসারে সর্বোচ্চ প্রস্তুতি ছিল। তো এটা হচ্ছে আল্লাহ একটা সুন্নাহ যে কেউ যদি সামর্থ্য অনুসারে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করে এবং আল্লাহর কাছে দোয়া করে, সবকিছু থাকলে আল্লাহ তখন সাহায্য দেন। কিন্তু অপরদিকে কেউ যদি সামর্থ্য অনুসারে প্রস্তুতি গ্রহণ না করে এবং যুদ্ধের বাস্তব পরিকল্পনা সেটা গ্রহণ না করে, তাহলে শুধু দোয়া দ্বারা সে সাফল্য নিশ্চিত করতে পারে না। এবার তার সংখ্যা কম হোক বা বেশি হোক, সে যদি কোনো কাফের বিরুদ্ধে লড়াই করে, কিন্তু সে মুসলমান, কিন্তু সে প্রস্তুতি গ্রহণ করেনি, তাহলে সাহায্যটা কাফের দিকে আসবে। অর্থাৎ একদিকে একজন মুসলমান যে প্রস্তুতি গ্রহণ করেনি, শুধু দোয়া করছে, আর অপরদিকে একজন কাফের কিন্তু সে প্রস্তুতি গ্রহণ করছে, তাহলে আল্লাহ সুন্নাহ হচ্ছে যে সাহায্যটা কাফের দিকে আসবে, কারণ পৃথিবীটা এভাবেই চলে। তো জাবার্তি রহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ আজহারের আলেমরা যখন তারা সহিহ বুখারী খতম দিচ্ছিলেন এবং দোয়া করছিলেন, তখন সেই মুহূর্তে যদি আহ আল্লাহর উপর ভরসা করার পাশাপাশি যদি বাস্তব প্রস্তুতিটাও নিতেন, সেটা অনেক ভালো হতো।
এরপর জাবাতি ফরাসিদের সম্পর্কে অনেক কথা বলেছেন। এর মধ্যে একটা কথা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। উনি বলেন যে ফরাসিদের শৃঙ্খলা এবং আদেশ পালনের ক্ষেত্রে তাদের যে একাগ্রতা, এটা মনে হতো যে ইসলামের প্রাথমিক যুগের মুসলমানদের মতো, অর্থাৎ তাদের শৃঙ্খলাটা অনেক বেশি ছিল। আর মামলুক শাসকরা তারা দীর্ঘদিন শাসন করতে করতে গিয়ে বিলাসী হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে তারা একাগ্রভাবে লড়াই করে নেই। কিন্তু ফরাসিরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়াকে জাবার্তি বলেন যে কুফর মনে করতো, অর্থাৎ যেটা মুসলমানদের আদর্শ, আহ এ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া সবচেয়ে বড় গুনাহ এবং অপরাধের একটা মনে করা হয়। আহ, জাবার্তি বলেন যে ফরাসিদের মধ্যে ব্যাপারটা তখন ছিল। যাই হোক, মামলুকরা শহর ছেড়ে দিল এবং নেপোলিয়ন মোটামুটি 21 দিনের মিশর প্রবেশের 21 দিনের মধ্যে কায়রোর নিয়ন্ত্রণ নিল। এবং ফরাসিরা যখন শহরে ঢুকবে, স্বাভাবিকভাবে শহরের মানুষের মধ্যে তো নিরাপত্তাহীনতা ছিল, তারা অনেকেই শহর ছেড়ে পালিয়ে গিয়েছে মরু এলাকায়। সেখানে আবার বেদুইন ডাকাত দল তাদেরকে হত্যা করেছে, অনেককে লুণ্ঠন করেছে, অর্থাৎ সাধারণ মানুষের অনেক ভোগান্তি হয়েছে। নেপোলিয়ন কায়রোতে ঢুকলেন এবং মোহাম্মদ আল আলফি একজন মামলুক নেতা ছিলেন, তার প্রাসাদে তিনি প্রবেশ করেন এবং সেটাকে নিজের দফতর বানান। তো উনি বুঝলেন যে স্বাভাবিকভাবে যে কোনো এক এক শাসক যখন আরেক অঞ্চল দখল করে, তো সেখানকার কিছু একটা মানুষকে সে তুলে আনে এবং তাদেরকে দিয়েই নিজের শাসনটা মজবুত করে। আর নেপোলিয়ন বুঝতে পেরেছিল যে মিশরের যে সমাজ, এটা হচ্ছে ধর্মীয় নেতাদের আনুগত্য আহ গ্রহণ করে এবং ধর্মীয় ব্যক্তিদেরকে তারা গুরুত্ব দেয়। ফলে সে আজহারের আলেমদেরকে নিয়ে আসে এবং শেখ সারকাভির নেতৃত্বে একটা প্রশাসনিক পরিষদ গঠন করে। এবং বাহ্যিকভাবে সে সেখানে আলেমদেরকে অনেক সম্মান দেয় এবং আলেমদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয় যে আপনারা যা করবেন সেগুলো নিয়ন্ত্রণে আমরা থাকবো। এই নেপোলিয়নের মিশরে প্রবেশের, কায়রোতে প্রবেশের তারিখটা ছিল 1798 সালের 24 জুলাই। কিন্তু নেপোলিয়ন এখানে আসার পরে আমরা দেখি যে প্রচুর জুলুম সে করেছে ফরাসিরা এখানে প্রবেশের পর। একটা তো হচ্ছে যুদ্ধের সময় যা মারা গেছে, সেটা তো আছেই। বেসামরিকদের উপরে সে কি করেছে, স্বয়ং ফরাসি জেনারেল ক্লেবার সে নিজে স্বীকার করেছে যে তারা মিশরে মামলুকদের চেয়ে বেশি জুলুম করেছে। মামলুকরা শেষ দিকে অনেক জুলুম করেছিল, কিন্তু ফরাসিদের এর চেয়ে বেশি করেছে। ফরাসিদের নথিপত্র থেকেই দেখা যায় যে একটা গ্রামে লোকজন তারা হচ্ছে তাদের যে শস্য ফসল এবং খাদ্য সেটা দিতে অস্বীকার করায় সেই গ্রামে প্রায় 900 নারী পুরুষ এবং শিশুকে তরবারি আঘাতে হত্যা করা হয়। এবং নেপোলিয়নের যে এই সামরিক অভিযান চলেছে 3 বছরে তারা সিভিলিয়ান বেসামরিক 3 লক্ষ মিশরীয়কে হত্যা করে। এরপরে নেপোলিয়ন আরেকটা কাজ করে, যেটা আমরা আমরা যদি আবার বলতেছি যে আমরা যেগুলো বলে যাচ্ছি এগুলো যদি আমরা একটু চিন্তা করি বর্তমান সময়ের সাথে, তাহলে অনেক প্রাসঙ্গিকতা পাবো। নেপোলিয়ন ব্যক্তিগতভাবে তার তো কোনো ধর্মবিশ্বাসী ছিল না এবং মোটামুটি সে নাস্তিক ছিল, এটাই বেশিরভাগ গবেষকের মত। ব্যক্তিগতভাবে ধর্মের প্রতি তার টান ছিল না। কিন্তু মিশরে সে করলো কি, মিশরীয়দের মন জয় করার জন্য সে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং মৌলুদ পালন করার অনুমতি দেয় এবং বিভিন্ন মাজারকে সে প্রমোট করে। মাজারে যে উরুস হবে সেগুলোকে সে উৎসাহ দেয়। যেমন এর মধ্যে জাবার্তি বলেন যে একটা বিখ্যাত মাজার ছিল যেটা আলী আল বাকরি নামে এক পাগলের ছিল। আলী আল বাকরি একেবারে স্বাভাবিক একজন পাগল, পাগল মানুষ ছিল, কোনো শিক্ষা দীক্ষা ছিল না, কোনো ইলম জ্ঞান আমল কিছুই ছিল না। তো সে যেহেতু পাগল ছিল, তার এক ভাই চিন্তা করলো তাকে দিয়ে ব্যবসা করবে। তো সে তাকে মাঝে মধ্যে কিছু পোশাক টোশাক পরিয়ে দিত এবং মানুষকে একটু আকৃষ্ট করার চেষ্টা করতো। এরপর সে মারা যায়, তার এটাকে মাজার করে ফেলা হয়। যে বাংলাদেশে যেমন হয়, যে যেমন হয়েছে বহু মাজার আছে। এক তো হচ্ছে এগুলো শূন্যগর্ভ মাজার, মাজার আছে লাশ নাই। আবার বহু মাজার আছে যেটার যে মাজার আছে সে কোনো আল্লাহর ওলি না, অন্য কিছু না, একেবারে একদম পাগল বা অপ্রকৃতস্থ একজন মানুষ। তো আলী আল বাকরির মাকবারাটা ছিল এমন। নেপোলিয়ন এসে সেখানে তাদেরকে এই আলী আল বাকরির মাজারে সেখানে উৎসব করার অনুমতি দিল এবং সেখানে তাদেরকে বিরাট উরুস করার অনুমতি দিল এবং স্বয়ং নেপোলিয়ন নিজে সেই উরুসগুলোতে উপস্থিত হতো এবং সে সেখানে খাবার খেত। অর্থাৎ সে দেখাতো যে তোমাদের ধর্মটা আমি, এটা আমার কাছে খুব প্রিয়, তোমাদের ধর্মীয় উৎসবে আমি আছি। তো এটা একটা ব্যাপার যে যে কোনো শাসকরা সাধারণত এই ধরনের ধর্মীয় আহ লোকাচার, আমরা বলতে পারি যে এই ধরনের ধর্মীয় আচরণ যেটা তার জন্য হুমকি না এবং যেটা কোনো জীবন্ত ধর্মের প্রতিনিধিত্ব করে না, অর্থাৎ এমন ব্যক্তি এমন একজন মৃত ব্যক্তির কাছে গিয়ে তার মাজারে এই ধরনের নারী পুরুষ ফ্রি মিক্সিং, এটা মিশরেও ছিল, জাবাতি লেখাতেও আছে, গান বাজনা করা, নারী পুরুষ একত্রে থাকা, এই জিনিসের সাথে এই জিনিসের কোনো কিছু তার আক্রমণ, তার অভিযান, তার যে কর্তৃত্ব, এটা কিন্তু প্রশ্ন করবে না। প্রশ্ন করবে সেই জিনিস যেটা জীবন্ত, অর্থাৎ যারা জীবন্ত ইসলামের প্রতিনিধিত্ব করে, ইসলামে আহ
ইসলামী কোনো জবরদখলকারীর ব্যাপারে কি ভূমিকা আছে, জালেমের ব্যাপারে ইসলাম তার অনুসারীদেরকে কিভাবে প্রতিরোধ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে, সেটা হচ্ছে তাদের কাছে হুমকি। কিন্তু একজনের মাজারে গিয়ে যদি কিছু মানুষ নাচানাচি করে, মদ গাঁজা খেয়ে মাতাল হয়ে থাকে, সেটা কিন্তু তার জন্য হুমকি না। এই জন্য আমরাও দেখি বাংলাদেশেও যে যে কোনো ধরনের মাজারকে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক ব্যক্তিরা তারা কিন্তু এটাকে উৎসাহ দেয়, এবং যে কোনো ধরনের উরুস এই জাতীয় উৎসব এটাকে উৎসাহ দেয়, কারণ এটা হচ্ছে তাদের কাছে এটা কোনো হুমকি না। হুমকি হচ্ছে সেটা যেটা হচ্ছে জীবন্ত, এবং যেটা জীবন্ত ইসলামের প্রতিনিধিত্ব করে, ইসলামকে সমাজের সব স্তরে বিজয়ী দেখতে চায়, ইসলামের পুরো নিজামটাকে প্রতিষ্ঠিত দেখতে চায়, সেটা হচ্ছে তাদের কাছে হুমকি। কিন্তু এর বাইরে যদি ছোটখাটো একটা বিষয় নিয়ে কেউ পড়ে থাকে, তাহলে তারা চায় যে সেটাতে পড়ে থাকুক, সে তাহলে আর রাষ্ট্রীয় বিষয়ে নাক গলাবে না। এবং আমরাও দেখি যে এই ধরনের মাজার কেন্দ্রিক সংস্কৃতিতে যারা গভীরভাবে আকৃষ্ট এবং ব্যস্ত, তারা সাধারণত রাষ্ট্রীয় কোনো পরিবর্তন, কোনো স্বৈরশাসক আসলো কি গেল, এই কোনো কিছু নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের কোনো বিবৃতি নাই। শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আসলো কি আসলো না, এটা নিয়ে তারা মাথা ঘামায় না। কিংবা দেশে কোনো বিজাতীয় কালচার আসলো কি আসলো না, মুসলমানদের আত্মপরিচয় নষ্ট করা হচ্ছে কি হয় নাই, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। তো এই জন্য সবসময় স্বৈরশাসকরা বা আধুনিক শাসকরা ধর্মীয় এই অংশগুলোকে খুব বেশি প্রমোট করে। এবং আমরা দেখি যে মুসলিম বিশ্বে যখন উপনিবেশ ঘটেছে, সেই সময় সুফিদের মধ্যে দুইটা ধারা ছিল। একটা তো সুফিদের মধ্যে যারা হক্কানি সুফি, যারা হকপন্থী ছিলেন, তাদের একটা ধারা সবসময় ছিল, যাদের মধ্যে ইলম ছিল, আমল ছিল, এবং কোনো বাড়াবাড়ি ছিল না। আবার আরেকটা ধারা, যাদের মধ্যে অনেক ধরনের বিকৃতি এসেছিল, তাওহীদের নামে বিকৃত বিকৃত ব্যাখ্যা, বিভিন্ন প্রাচীন দর্শনকে সুফিবাদের সাথে মিলিয়ে দেওয়া, হিন্দুয়ানি ব্যাখ্যাকে সুফিবাদের সাথে মিলিয়ে দেওয়া, এগুলো ছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সময়টা ছিল হিজরি দশম শতাব্দী, অর্থাৎ আমরা যদি বলি সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দী, এই সময়কার যে সুফিদের যে লিটারেচার এবং তাদের যে জীবন, এটা খুবই ভয়াবহ পর্যায়ের ছিল। বেশিরভাগ সুফিদের মধ্যে এই সময় ভয়াবহ আকিদা, বিশ্বাস এবং বিদআত এগুলো ছড়িয়ে পড়েছিল। এবং এই সময় সুফিদের যে গ্রন্থ আছে, বইপত্র গুলো আছে, জীবনী গুলো আছে, যেমন আন-নুরুস সাফির একটা বিখ্যাত জীবনী গ্রন্থ। তো সেখানে আমরা দেখি যে, কিংবা আল কাওয়াকিবুস সায়রা আরেকটা জীবনী গ্রন্থ, এগুলোতে আমরা দেখি যে সুফিদের এমন এমন কথা লেখা আছে যে কেউ মসজিদের মিম্বরে বসে মদ খেয়েছে, এটাও একটা কারামত হিসেবে উল্লেখ করা আছে। কেউ প্রকাশ্যে গান বাজনা করতো, কেউ জিনা ব্যভিচার করতো, সেগুলো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর, যেটা আসলে উচ্চারণ করার মতো না। এগুলোকে বানানো হয়েছে সুফিদের কারামত। কারামত সত্য, কিন্তু এই অদ্ভুত অদ্ভুত বিষয়, কেউ জাদু চর্চা করতো, সেটাকেও কারামত বলা হতো। এবং ওই সময় উপনিবেশটা ঘটেছে, এবং উপনিবেশ আসার পরে তাদের হাত মজবুত করেছে এবং অনেক ক্ষেত্রে তাদেরকে সাহায্য করেছে এই সুফিরা। আবার সুফিদের আরেকটা পক্ষ, তারা কিন্তু উপনিবেশের বিরুদ্ধে জিহাদও করেছে। সারা বিশ্বে এই উপনিবেশের বিরুদ্ধে যারা জিহাদ করেছে, তাদের প্রথম সারিতে আমরা সুফিদেরকে দেখি। কিন্তু এই ভ্রান্ত সুফিদের পুরো অংশটা হচ্ছে উপনিবেশবাদীদেরকে গিয়ে সাহায্য করেছে। এবং এটা আমরা বাংলাদেশেও দেখি যে বিভিন্ন দরবারপন্থী যারা আছে, যাদের মধ্যে বিদআত খোরাফাত অনেক বেশি, তারা যে কোনো সময় যে কোনো স্বৈরাচারের একেবারে কোলে গিয়ে বসে থাকে এবং তাদের যে কোনো জুলুমকে বৈধতা দেয়। তো নেপোলিয়ন আমরা দেখলাম যে সে এই সুফিদেরকে উস্কিয়ে দিয়েছে, এবং এদেরকে তাদের যশন, জুলুস, ওরস যা যা করা দরকার, এগুলোতে সে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা করেছে। যেমন তিনি অনেকগুলো উল্লেখ করেছেন এই ধরনের উরুসের কথা, আমি শুধু এখানে একটা কথা বললাম। এবং ফরাসিরা হচ্ছে তাদের যে শাসকরা, তাদের বিভিন্ন জায়গায় যে প্রশাসকরা ছিল, এরাও খুব নিষ্ঠুর ছিল। যেমন বার্থেলেমি একজন প্রশাসক ছিল, তাকে হচ্ছে কায়রোর উপপ্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। তো সে ছিল তীব্র মুসলিম বিদ্বেষী। যে কোনো ছোটখাটো কারণে সে মিশরীদেরকে ধরে এনে তাদের মাথা কেটে ফেলতো, এবং কাটা মাথা সেটা হচ্ছে একটা ব্যাগে ভরে ফরাসি কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দিত। এছাড়া ফরাসিরা সেখানে অনেক ধরনের সমস্যা করে, সেটা হচ্ছে কায়রোর বিভিন্ন মহল্লায়, আমাদের এখানে যেমন আবাসিক এলাকাগুলোতে গেট থাকে, তো প্রত্যেকটা মহল্লায় একটা করে গেট ছিল। মিশর ফরাসিরা হচ্ছে সেই গেট গুলো ভেঙে ফেলে, যেন তারা যে কোনো পথে চলাচল করতে পারে, রাত বিরেতে যে কোনো সময় টহল দিতে পারে। তারপরে হচ্ছে, তো এটা দ্বারা একটা হচ্ছে মুসলমানদের যে প্রাইভেসি, সেটাতে সমস্যা হয়, কারণ মুসলিম নারীদের যে পর্দা, সেগুলোকে তারা কোনো গুরুত্বই দিত না, যে কোনো সময় তারা যে কারো ঘরে চলে যেত তল্লাশির নামে। আবার ফরাসিদের যে চিহ্ন আছে, যেটা হচ্ছে এই যে ফরাসি বিপ্লবের ত্রিবর্ণ, যেটা সাদা, নীল, লাল, এই চিহ্নগুলো মাথায় বা বুকে পড়তে সবাইকে বাধ্য করে, ফরাসিদের ওই পতাকার যে চিহ্নগুলো। এবং শেখ আবদুল্লাহ সরকারি, ওনাকেও এই চিহ্নটা পড়তে বাধ্য করে, তিনি অবশ্য সেটা রাগে ছুঁড়ে ফেলে দেন। তো এই ব্যাপারগুলো নিয়ে এবং ফরাসিদের শাসন নিয়ে একটা খুব দাঁড়া বাজছিল। পরে নেপোলিয়ন কায়রো প্রবেশের কয়েক মাসের মধ্যে একটা প্রচন্ড বিদ্রোহ ঘটে। এবং এই বিদ্রোহে অনেকগুলো কারণ ছিল, যেমন ওই যে আমরা বললাম
রমজান মাসে যে ফরাসি খ্রিস্টানরা আসছিল তারা তো প্রকাশ্যে রমজান মাসে পানাহার এবং ধূমপান করতো। তো একটা মুসলিম রক্ষণশীল সমাজ যেটা, যারা এটার সাথে আগে কখনোই পরিচিত না, তাদের পক্ষে এটা মেনে নেওয়া তো কোনোই সম্ভব ছিল না। আবার ফরাসি সৈন্যদের সাথে যে মহিলারা আসছিল তারাও বিপর্দা চলাফেরা করছিল, তাদের জন্য আমোদ প্রমোদ মদের নাইট ক্লাব সেগুলো খোলা হচ্ছিল। এগুলো স্বাভাবিকভাবেই সম্ভব সম্ভব ছিল না মেনে নেওয়া। এবং জাবার্তি বলেন যে মিশরীয়দের কাছে পরিস্থিতি এতটাই অসহ্য ছিল যে প্রতি মুহূর্তে তারা কল্পনা করতো যে কবে এই দৃশ্য থেকে তারা মুক্তি পাবে বা মৃত্যু হবে। তো এই সবকিছুর প্রতিক্রিয়া 1798 সালের 21শে অক্টোবর নেপোলিয়নের বিরুদ্ধে কায়রোতে একটা বিপ্লব ঘটে। এবং এটাতে আল আজহারের যে আলেমরা ছিলেন তারা আহ এটাতে নেতৃত্ব দেন। যদিও প্রথম সারির অনেকে তখন নজরদারিতে ছিলেন, তারা যুক্ত হতে পারেননি, কিন্তু কায়রোর বেশিরভাগ আলেম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন তারা আজান ও খুতবার মাধ্যমে জনগণকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেন। এবং এরপরে আহ খুব একটা বিদ্রোহ ঘটে এবং ফরাসি একজন গভর্নর জেনারেল ছিলেন, জেনারেল ডুপুই, তাকে জনগণ সরাসরি হত্যা করে। এবং পরিস্থিতি একটু নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, কিন্তু শেষে যখন ফরাসিরা তাদের কামান নামালো এবং আহ গোলা নিক্ষেপ করলো, তখন আবার জনগণ পরাজিত হলো এবং কামানে গোলা নিক্ষেপ করে তারা কয়েকটা মসজিদ ধ্বংস করে। এবং সরাসরি ফরাসি সৈন্যরা আল আজহারেও প্রবেশ করেন, যেহেতু আজহারের আলেমরাতে যুক্ত ছিলেন। এবং ফরাসি সৈন্যদের ঘোড়া জামিয়াতুল আজহারে প্রবেশ করে, মসজিদের ভিতরে প্রবেশ করে। তারা মসজিদের কিবলা এবং মিম্বর মেহরাব সেগুলোতে নিজেদের ঘোড়া বাঁধে, অনেক ইসলামী বইপত্র সেগুলোকে পদদলিত করে, পুড়িয়ে দেয়। এমনকি তাদের যে সৈন্যরা ছিল তারা মসজিদের ভিতরেই মদ পান করে এবং সেখানে আশ্রয় নেওয়া হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করে। এবং মিশরের একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন মোহাম্মদ জালাল কিশক, ওর একটা বই আছে ওয়াদাখালাতিল খাইলুল আজহার। তো এখানে উনি নেপোলিয়নের এই পুরো সামরিক আগ্রাসনের ইতিহাস লিখেছেন। তো বইয়ের নামটাই উনি লিখেছেন যে এবং ঘোড়া প্রবেশ করলো আজহারে। তো এটা একটা খুবই অনেক ভয়াবহ ঘটনা যে জামিয়াতুল আজহারের মতো এত প্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং মুসলমানদের মসজিদের মতো একটা পবিত্র স্থান, সেখানে তারা এই ধরনের অবমাননাকর কাজ করেছে। যাই হোক, এই বিদ্রোহটাকে তারা তীব্রভাবে দমন করে এবং প্রচুর মানুষকে হত্যা করা হয়। এরপর নেপোলিয়ন চিন্তা করেন উনি শামে অভিযান চালাবেন, সিরিয়া নিয়ন্ত্রণে নিবেন। তো সেখানে তখন আহমদ পাশা আল জাজ্জার ছিলেন। কিন্তু নেপোলিয়নের সিরিয়া আহ, নেপোলিয়নের সিরিয়ার অভিযানটা সেটা খুব বেশি সাফল্য পায়নি, যদিও তিনি সেখানেও গিয়েছেন, কয়েকটা দুর্গ দখল করেছেন এবং যাদেরকে জীবনের নিরাপত্তা দিয়েছেন তাদেরকে আহ নিরাপত্তা না দিয়ে হত্যা করেছেন। প্রায় 4000 যুদ্ধবন্দীকে একসাথে তিনি হত্যা করেছেন। যদিও তাদের ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, কিন্তু আমরা দেখি যে তাদের এই উপনিবেশে এই নীতিগুলোর কোনোই প্রভাব পড়েনি। যাই হোক, নেপোলিয়নের শাম বিজয়ে, সিরিয়া বিজয়, সেটা তিনি সাফল্য পান নাই। এর মধ্যে উনি শুনতে পারলেন যে ইউরোপে ফ্রান্সের অবস্থা খুবই শোচনীয় এবং বিভিন্ন স্থানে ফরাসি বাহিনী পরাজিত হচ্ছে। ফলে তাকে ইউরোপে বেশি দরকার। তো উনি জেনারেল ক্লেবারকে মিশরের শাসনের দায়িত্ব দিয়ে রাতারাতি গোপনে জাহাজ যুগে ফ্রান্সে চলে যান। জেনারেল ক্লেবার খুবই কঠোর এবং নির্দয় মানুষ ছিল এবং সেও বুঝতে পারছিল যে মিশরে থাকা একটু কঠিন, কারণ ওসমানী সুলতানরা আহ এই বিষয় নিয়ে অচিরে হস্তক্ষেপ করবে এবং ব্রিটিশরা নৌ অঞ্চলগুলোতে প্রতিরোধ গড়ে তুলছে এবং ওসমানীদের সাথে ব্রিটিশদের একটা যোগাযোগ গড়ে উঠতে পারে। তো এগুলো নিয়ে তার চিন্তা ছিল যে সেখান থেকে সরে যাবে। কিন্তু সে সরবে এই সময় মিশরীরা আবার বিদ্রোহ করলো, দ্বিতীয়বারের মতো বিদ্রোহ, এবং কায়রো আর বুলাক এলাকায় প্রায় 2 মাস ধরে বিদ্রোহ চলে। তো এই বিদ্রোহটা ক্লেবার খুব কঠিন ভাবে দমন করে। সে পুরো কায়রো শহর লক্ষ্য করে কামানের গোলা বর্ষণ করে এবং ফরাসি সৈন্যরা ঘরে ঘরে ঢুকে সাধারণ মানুষ, নারী, শিশু সবাইকে হত্যা করে, ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এবং বিশেষ করে বুলাক এলাকায় অসংখ্য মানুষকে হত্যা করে। কায়রোর সম্মানিত আলেম যারা ছিলেন তাদেরকে চরম অপমান করে। এমনকি স্বয়ং নেপোলিয়ন যাদেরকে সম্মান করতো, যেমন শাইখ সাদাতকে বন্দি করে তার উপর সকাল সন্ধ্যা শারীরিক নির্যাতন চালানো হতো। তো এমন তীব্র নির্যাতনের সময় একটা আকস্মিক ঘটনা ঘটে, যেটা থেকে আমরা বুঝতে পারি যে মুসলমানদের আধুনিক জাতীয়তাবাদ কিংবা জাতিরাষ্ট্রের সীমানা যে মুসলমানদের চিন্তায় কখনোই ছিল না। ওই সময় আল আজহারে পড়তে আসছিলেন একজন সিরিয়ান ছাত্র, ওনার বাড়ি ছিল হালাবে, ওনার নাম সুলাইমান আল হালাবি, বয়স ছিল 23 বছর। তিনি আল আজহারে পড়তে আসছেন। তো স্বাভাবিকভাবে আধুনিক কালে চিন্তা করলে একজনের বাড়ি সিরিয়া, আরেকজনের বাড়ি ফিলিস্তিন, মিশর। তো ফিলিস্তিনের ইস্যু, সিরিয়ার ইস্যু, এখন তো প্রত্যেকটা ইস্যু আলাদা। কিন্তু আমরা যে সময়ের কথা বলছি তখন আধুনিক জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে নাই, ফলে তখনও মুসলমানদের পুরো বিশ্বেই মুসলমানদের এক বাসস্থান, পুরো বিশ্বে মুসলমানদের এক জাতীয়তা।
তো সুলাইমান আল হালাবি আজহারে পড়েন। উনি তখন দেখলেন যে ক্লেবার এবং এরা এমন নির্যাতন করতেছে। উনি তখন চিন্তা করলেন যে উনি ক্লেবারকে হত্যা করবেন। তো উনি ওনার 4 জন ঘনিষ্ঠ সহযোগীকে নিয়ে 1800 সালের 14ই জুন উনি ক্লেবারের প্রাসাদে, যেটা মোহাম্মদ আল আলফির প্রাসাদ ছিল, ওখানে প্রবেশ করেন এবং ক্লেবারের সাথে কথা বলে, একজন ছাত্র হিসেবে কথা বলে, তার হাত চুম্বন করার ভঙ্গি করতে গিয়ে তার কাছে যান এবং হঠাৎ খঞ্জর মেরে ক্লেবারে ক্লেবার শরীরে 4টা আঘাত করেন। ক্লেবার সেখানে মারা যায় এবং স্বাভাবিকভাবে উনি যেহেতু প্রাসাদের নিরাপত্তা রক্ষীদের সামনেই ছিলেন, সুলাইমান আল হালাবিকে গ্রেফতার করা হয়। সুলাইমান আল হালাবির সামনে তার যে 3 সঙ্গী ছিল তাদের মাথা কেটে ফেলা হয় এবং সুলাইমান আল হালাবিকে জীবন্ত, তার ডান হাত সেটা আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং এরপর তাকে জীবন্ত শুলে চড়ানো হয়। কিন্তু সুলাইমান আল হালাবি উনি পুরো সময়টাকে, তাকে যখন তীব্র নির্যাতন করা হচ্ছিল, পুরো সময় উনি অত্যন্ত শান্ত ছিলেন এবং কোনো প্রকার দুর্বলতা দেখান নাই, মাফও চান নাই, কিছুই করেন নাই। তো এই ঘটনাটা আসলে প্রমাণ করে যে মুসলিম উম্মাহ কখনো শামি, মিশরি, হিজাজি, বাংলাদেশি, ভারতী, পাকিস্তানি এই তারতম্যগুলো তখন পর্যন্ত ছিল না। ফলে যিনি হালাবের মানুষ, যিনি সিরিয়ার মানুষ, তিনি মিশরের জনগণের পক্ষে লড়াই করেছেন এবং তাদের জন্য নিজের জীবন দিয়েছেন। এবং শুধু তিনি না, মরক্কো থেকে আসা স্বেচ্ছাসেবকরা কায়রোতে দ্বিতীয় বিপ্লবে লড়াই করেছেন, যাদের বাড়ি ছিল মরক্কোতে। হিজাজে মক্কার শরীফ ছিলেন তখন গালিব এবং মোহাম্মদ আল জিলানি আল হাশিমি, তাদের নেতৃত্বে 4,000 মুজাহিদ তারা মিশরে আসছেন এবং ফরাসিদের বিরুদ্ধে লড়াই করেছেন। মদিনা থেকেও এমন প্রায় 300 মানুষ মিশরে আসছেন এবং লড়াই করেছেন। এমনকি মক্কা মদিনার নারীরা তাদের অলংকার দান করেছিলেন যুদ্ধের ফান্ডে। লিবিয়ার সাধারণ মানুষ তারা পর্যন্ত মিশরীয়দের সাথে এটাতে একাত্মতা পোষণ করেছে। মানে লিবিয়া, আমরা এটা বলতে আমরা এখন আধুনিক যে এই রাষ্ট্রের সীমানা, সেই হিসাবে আমরা অঞ্চলগুলোর কথা বলছি আর কি। এবং সেখানে নেপোলিয়নের দূতকে হত্যা করা হয়। ক্লেবারের মৃত্যুর পর মিশরের দায়িত্বের, যেহেতু নেপোলিয়ন আগেই চলে গিয়েছে, ক্লেবারের মৃত্যুর পর দায়িত্ব নেয় জ্যাক মিনো। জ্যাক মিনো ছিল আরেক নাটকবাজ। সে হচ্ছে নিজেকে আব্দুল্লাহ মিনু বলে পরিচয় দিত এবং ইসলাম গ্রহণের নাটক করেছে। কেন? কারণ মিশরে এক মহিলাকে তার পছন্দ হয়েছে, তাকে সে বিয়ে করেছে। তো তখন সে নিজেকে আহ মুসলমান হিসেবে পরিচয় দেয়। তো মিনুর সাথে ক্লেবারের পার্থক্য ছিল, ক্লেবার যেখানে চিন্তা করেছিল যে মিশর তাকে দ্রুত ছেড়ে চলে যাবে, মিনুর প্ল্যান ছিল যে সে মিশর অনেকদিন থাকবে। কিন্তু ব্রিটিশ নৌবাহিনী এবং অটোমান বাহিনী চারদিক থেকে আসলে তখন মিশর ঘিরে ফেলছে এবং ভারত থেকেও লোহিত সাগর হয়ে ব্রিটিশদের নৌবহর আসছিল। তো এই পরিস্থিতিতে মিনু বুঝতে পারে যে তার পক্ষে আর থাকা সম্ভব না। ফলে 1801 সালের আগস্ট মাসে ফরাসিরা হচ্ছে পুরো মিশর ত্যাগ করে, পুরো বাহিনী নিয়ে। তারা প্রথমে চাইছিল যে তারা নিজেদের মতো করে চলে যাবে, কিন্তু ব্রিটিশরা এটা দিতে রাজি ছিল না। তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে গণ্য করা হয় এবং সাথে কোনো অস্ত্র নিয়ে যেতে দেওয়া হয়নি, অর্থাৎ তাদের অস্ত্রগুলো ব্রিটিশরা রেখে দিছে। তারা হচ্ছে নিজেদের মতো করে একা এগিয়ে চলে গিয়েছে। 3 বছর 2 মাস মিশরে অভিযান শেষে তারা ফ্রান্সে ফিরে যায়। আর মিনু, যে আব্দুল্লাহ মিনু, তার ব্যাপারটা খুবই দুঃখজনক। সে হচ্ছে তার মিশরীয় যে স্ত্রী এবং সন্তান ছিল তাদেরকে নিয়ে যায় এবং পরে ফ্রান্সে গিয়ে পুনরায় সে আবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং তার যে পরিবার, তাদের পরিবার পরের প্রজন্ম তারা সবাই হচ্ছে খ্রিস্টান এবং তাদের অনেকে এখন মোটামুটি বেশ পরিচিত আছে, কেউ কেউ তার বংশধরদের কেউ কেউ। কিন্তু এরপরে তারা আবার আগের মতো খ্রিস্টান হয়ে গিয়েছিল। কিন্তু মাঝখানে যে মহিলাকে নিয়ে গেছে সেই মহিলা মোরতাদ হয়ে গেছে, অর্থাৎ সে মুসলিম অবস্থায় গেলেও মিশরে, ফ্রান্সে গিয়ে সে আবার তার স্বামীর ধর্ম গ্রহণ করেছে। এই ধরনের ঘটনা অনেক ঘটেছে। এটা বাংলা অঞ্চলে অনেক মানুষকে, যাদেরকে পর্তুগিজরা নিয়ে যেত, তাদেরকে পরের জীবনে তাদেরকে মোরতাদ হয়ে যেতে হয়েছে। এগুলো উপনিবেশের খুবই কলঙ্কিত অধ্যায়। তো ফরাসিদের এই যে অভিযান, আমরা যেটা বললাম, আহ উম, মোটামুটি 3 বছর ছিল। তাদের অভিযানটা শুরু হয়েছিল নেপোলিয়নের মাধ্যমে। পরে নেপোলিয়নের 2 সেনাপতি এখানে দায়িত্ব পালন করে এবং তারা চলে যায়। মাঝখানে তারা প্রচন্ড হত্যাকাণ্ড চালায়, প্রায় 6 লক্ষের মতো মানুষকে তারা হত্যা করেছে বলেও কথা আছে। আহ, প্রচুর মানুষকে হত্যা করেছে, আহ, প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মসজিদ মাদ্রাসায় আগুন দিয়েছে, অপবিত্র করেছে, সবকিছুই তারা করেছে। কিন্তু তাদের এই অভিযানের মাধ্যমে 2টা বড় ধরনের ক্ষতির সৃষ্টি হয়। একটা হচ্ছে যে সামাজিক বিভাজন। ফরাসিরা আসার আগে মিশরে মুসলিম এবং সংখ্যালঘু যারা, আহলুজ জিম্মা যারা ছিল, তারা মোটামুটি একসাথেই শান্তিপূর্ণভাবে বসবাস করছিল এবং মুসলিম শাসনের যে সুফল সেটা আহলুজ জিম্মার লোকেরা সেটা ভোগ করতে পারতো এবং স্বাভাবিকভাবেই তারা খুবই সুন্দর একটা সমাজে ছিল। কিন্তু ফরাসিরা এসে তাদের সহযোগী হিসেবে সংখ্যালঘু আহলুজ জিম্মা যারা, তাদেরকে নিজেদের সহযোগী বানায়, যেটা ভারতবর্ষে ঘটেছে। ভারতবর্ষে এসে ব্রিটিশরা প্রথমেই করেছে, তারা হিন্দুদেরকে কাছে টেনে নেয়। এটা হচ্ছে কেন? কারণ এতদিন যারা শাসন করেছে তাদেরকে সরিয়ে যখন সমাজের দুর্বল অংশটা, অর্থাৎ যারা এতদিন ক্ষমতার বাইরে ছিল, যারা সংখ্যালঘু,
তাদেরকে যখন ক্ষমতায় বসানো হলো তখন এই সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব টেকানোর জন্যই কিংবা এতদিন ধরে তাদের দ্বারা শাসিত হওয়ার কারণে যে ক্ষোভ তাদের মনে জমা হয়েছে, সেই ক্ষোভ মেটানোর জন্য তারা কিন্তু অতিরিক্ত নির্যাতন করা শুরু করে। ফলে আমরা ভারতবর্ষ দেখেছি যে শুরুর দিকে হিন্দুদের দ্বারা মুসলমানরা প্রচন্ড কোণঠাসা ছিল। মোটামুটি 1880 পর্যন্তই ইংরেজরা একচেটিয়া ভাবে হিন্দুদেরকে পৃষ্ঠপোষকতা করেছে। এরপর স্যার সৈয়দ আহমদ খান, নওয়াব আব্দুল লতিফ বা এই ধরনের ব্যক্তিবর্গ আসার পরে পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন ঘটেছে। ফরাসিরা একই কাজ করেছে, তারা এসে মুসলমানদের চাইতেও সংখ্যালঘুদেরকে তারা বেশি দায়িত্ব দেয় এবং তাদের মাধ্যমে হচ্ছে মুসলমানদেরকে কোণঠাসা করে রাখে। ফলে মুসলমানদের সাথে সেখানকার আহলুস জিম্মা, যাদের সাথে তারা এর আগ পর্যন্ত একটা শান্তিপূর্ণভাবে বসবাস করলেও, তাদের মধ্যে ওর মধ্যে একটা দ্বন্দ্ব এবং গভীর অবিশ্বাস সৃষ্টি হয়। এবং ছোটখাটো কিছু দাঙ্গার ঘটনাও ঘটে, কিন্তু একটা দীর্ঘ প্রভাব এখানে পড়ে। দ্বিতীয় হচ্ছে যে ফরাসিদের 3 বছরের শাসনামলে তারা তাদের মদপান, পর্দার অভাব, ধর্মীয় উদাসীনতা, নাস্তিকতা এগুলো স্থানীয় মানুষের মধ্যে ছড়িয়ে দেয় এবং তারা তাদের মতো করে সংস্কৃতি, কালচার এই সব কিছুকে এখানে কিন্তু ছড়িয়ে দিয়ে যায়। কারণ ফ্রান্সে ততদিনে শিল্প সাহিত্য এগুলোর বেশ ভালোভাবে চর্চা হচ্ছে, ফলে তারা এখানে অনেক কিছু ছড়িয়ে দেয়। এই জিনিসগুলো হচ্ছে মিশরের কালচারকে নানাভাবে প্রভাবিত করে এবং মিশর তখন পর্যন্ত ছিল পুরো আরব বিশ্বের একটা কেন্দ্র। আহ প্রাচীন শহরগুলো গুলোর মতোই মিশরের এবং কায়রোর খুবই গুরুত্ব ছিল। অর্থাৎ যে কোনো আধুনিক বিষয় বা যে কোনো অনুসরণের ক্ষেত্রে আরব বিশ্ব মিশরের দিকে তাকিয়ে থাকতো। ফলে মিশরে যে পরিবর্তন ঘটে সেটা খুব দ্রুতই অন্য অঞ্চলগুলোকে প্রভাবিত করে। এটা আমরা পরে পর্বগুলোতে দেখবো যে ফরাসি অভিযানের পরে একটা ঘটনা যখন ঘটে তখন তো আসলে ফলাফল বোঝা যায় না। কয়েক বছর পরে যখন ধীরে ধীরে ফলাফলগুলো প্রকাশিত হতে থাকে, কারণ একটা প্রজন্ম যারা ওই সময়টাতে বসবাস করেছে তারা হয়তো কোনো একটা কিছু দ্বারা প্রভাবিত হয়েছে, কিন্তু তাদের কর্মটা প্রকাশিত হতে হবে 5 বছর 10 বছর পরে। তো নেপোলিয়নের এই অভিযানের দ্বারা এরপরে যে ফলাফলগুলো এসেছে এবং যে প্রভাবগুলো পড়েছে সেটা আমরা পরের পর্বগুলোতে দেখবো যে কিভাবে সেখানে তাগরিবের সূচনা হয়, পশ্চিমা চিন্তাধারার প্রভাব পড়ে এবং মুসলমানদের মধ্যে একটা মডার্নিস্ট ধারা গড়ে ওঠে এবং শিক্ষা ব্যবস্থাটা কিভাবে পরিবর্তন ঘটে এবং সবকিছুতে ইউরোপকে শ্রেষ্ঠত্বের মানদণ্ড নিয়ে সামনে এগোনোর বিষয়গুলো কিভাবে আসে সেগুলো আমরা পরের পর্বগুলোতে দেখবো। তো আজকের আলোচনা যদি আমরা আবার একটু সংক্ষেপ করি, আহ আমাদের আলোচনাগুলো নর্মালি আরেকটু ছোট হওয়ার কথা ছিল, আজকে একটু বড় হয়ে গিয়েছে। সামনে থেকে এটা একটু খেয়াল রাখা হবে। সংক্ষেপে আমরা যদি বলি সেটা হচ্ছে যে নেপোলিয়নের আক্রমণ মিশরে এটা ছিল স্বাভাবিকভাবেই লুণ্ঠনের জন্যই, উপনিবেশের যে আক্রমণগুলো যেমন হয় তেমনই, এবং সেখানে তাদের দ্বারা প্রচুর সম্পদ এখান থেকে লুণ্ঠন করেছে, মানুষকে নির্যাতন করেছে এবং 3 বছরের মধ্যে তারা চলে গিয়েছে, কিন্তু তার এখানে গভীর প্রভাব রেখে গিয়েছে। আমরা বলতে পারি যে মুসলিম বিশ্বে পশ্চিমায়নের প্রথম যে ধাপ সেটা নেপোলিয়নের মিশর অভিযানের মাধ্যমে সূচনা হয়েছিল। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের পরের আলোচনাগুলোতে আহ আমরা ইনশাল্লাহ শরিক থাকবো, আর সেখানে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। আজকে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আজকে আর কোনো প্রশ্ন উত্তর পর্ব থাকছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।